শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। আমি তোমাদের মেজ বউ, আমার মরণ নেই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্যে তোমার মায়ের একান্ত জিদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গাঁয়ে তোমরা যাবে কেন? আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতুম, সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মেয়েটা তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে এই চিঠি লেখার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অসত্য গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইটকাঠের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে কোথা থেকে একটা জীবনের কণা এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে যেদিন আশ্রয় নিয়েছে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার বড় জা তার বোনকে প্রকাশ্যে স্নেহ দেখাবার সাহসও দেখাতে পারেননি। বিন্দুকে আমি আমার ঘরে টেনে আনলুম। সে বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়া সবচেয়ে কঠিন। কাজেই আমার কাজটি সহজ হলো না। অবশেষে বিন্দুকে বিদায় করতে না পেরে বিন্দুর বিয়ে ঠিক করলে। বিন্দু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দুর জন্য সংসারে আমি অনেক লড়াই লড়েছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার মতো সাহস আমার হলো না। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে? বিবাহের আগের দিন বিন্দু আমাকে বললে, দিদি আমাকে তুমি তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললুম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। সেদিন সকালে দেখি কয়লা রাখার ঘরের এক কোণে বিন্দু জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই পা জড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। ঘৃণায় রাগে আমার শরীর জ্বলতে লাগলো। আমি বললাম, এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দু তুই যেমন ছিলি তেমনই আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে। এদিকে তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন বেড়ে চলেছে, বিন্দু নিজেই ভাসুরের হাতে ধরা দিয়েছে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে, কিন্তু আমি যে তাকে কথা দিয়েছিলাম যে শেষ পর্যন্ত ত্যাগ করব না। সেদিন সকালে দেখি তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি বললুম, আমিও যাব। তোমরা আপত্তি করলে না। আমার ছোট ভাই শরৎ
কলকাতায় কলেজে পড়ছিল। বুধবারে আমাদের যাবার দিন। আমি তাকে ডেকে বললাম, যেমন করেই হোক বিন্দুকে তোকে পুরীতে যাবার গাড়িতে তুলে দিতে হবে। বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ এসে বললে, কাল রাত্রিরে বিন্দু কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। যাক, শান্তি হলো। দেশ শুদ্ধ লোক চটে উঠল, বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে, এ সমস্ত নাটক করা। তা হবে, কিন্তু নাটকের তামাশা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়েই হয় কেন? বাঙালি বীর পুরুষদের কোঁচার ওপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটুকুর এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আজ সম্মুখে আমার নীল সমুদ্র, মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি? ভয় নেই। অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরা তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব। আমি বাঁচলুম। তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন মৃণাল।